বাংলাদেশের মানুষ আসলে এই সরকারটির ব্যাপারে কি ভাবছে, কি বলছে, এবং আজকাল যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম প্রায় সকলেই ব্যবহার করে, সো আগে যেমন মানুষের খবর জানতে হলে একেবারে দূর দূরান্তে গিয়ে তাদের সঙ্গে সংযোগ স্থাপন করে জানতে হতো, এখন বিষয়টি আর তত কঠিন নয়। সো আপনি যখন সামাজিক যোগাযোগ মাধ্যম খুলবেন, এখন আমি মানুষের কষ্ট, ক্ষুব্ধতা, রাগ এবং প্রতারিত হবার একটা ছবি আমি খুব স্পষ্ট দেখি। আমি যখন সংবিধান সমুন্নত রাখবার জন্যে এই সংবিধানের অধীনে প্রথম শপথ নিলাম, আমি কি করে এই সংবিধানকে ফেলে দেওয়ার জন্য দ্বিতীয় শপথ নেই? এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে সনদ, এই যে সংবিধান সংস্কার, সংশোধন, যেটাই আপনি বলেন, সেটার ব্যাপারে কি হবে? সংবিধানটাকে আপনি কিভাবে সংশোধন করবেন, এটা এই সংবিধানই বলে দেয়া আছে। 2/3 মেজরিটি ভোট যদি আসে, আপনি সংবিধানের যে কোনো সংশোধন করতে পারেন। অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। আমি হতাশ হয়ে গিয়েছিলাম গত 1.5 বছরে, মানে ইউনূস আমলে, যখন আমি দেখেছি মঞ্চ নাটক বন্ধ হয়ে যাচ্ছে, যখন আমি দেখেছি গানের আসর বন্ধ হয়ে যাচ্ছে, যখন আমি দেখেছি মাজার ভাঙা হয়েছে, যখন আমি দেখেছি যে আপনার মেয়েদের ফুটবল খেলা অশালীনতার নামে বন্ধ করা হয়েছে, যখন আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় প্রেক্ষাগৃহগুলোতে মানুষ ভয় পাচ্ছে, সিনেমা দেখতে যেতে ভয় পাচ্ছে, তখন আমিও ভয় পেয়েছি যে আমরা আসলে কোন বাংলাদেশ দিকে যাচ্ছি। যেটা বলছিলাম যে 2 বছর আগে জুলাই আন্দোলনের পট পরিবর্তনের পর বদলে গেছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, এবং সামনে আবারও 5 আগস্ট, এবং এই 5 আগস্টকে কেন্দ্র করে এক ধরনের রাজনৈতিক আলোচনা আবারও স্বরূপ এখন বর্তমানে। একটু বলবেন, গত 2 বছর পার হয়ে এখন নতুন সরকার, যদিও আপনি সংসদ সদস্য আগেও ছিলেন, এখনও আছেন, শুভকামনা সে কারণে আপনাকে, কিন্তু বলবেন যে এখন আসলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, মোড় কোথায় ঘুরছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একজন রাজনীতিবিদ, একজন আইনজীবী, একজন মানবাধিকার কর্মী হবার সঙ্গে সঙ্গে আমি বাংলাদেশের একজন নাগরিক। সো আমি বুঝতে চেষ্টা করি যে বাংলাদেশের মানুষ আসলে এই সরকারটির ব্যাপারে কি ভাবছে, কি বলছে, এবং আজকাল যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম প্রায় সকলেই ব্যবহার করে, সো আগে যেমন মানুষের খবর জানতে হলে একেবারে দূর দূরান্তে গিয়ে তাদের সঙ্গে সংযোগ স্থাপন করে জানতে হতো, এখন বিষয়টি আর তত কঠিন নয়। সো আপনি যখন সামাজিক যোগাযোগ মাধ্যম খুলবেন, এখন আমি মানুষের কষ্ট, ক্ষুব্ধতা, রাগ এবং প্রতারিত হবার একটা ছবি আমি খুব স্পষ্ট দেখি। ধরুন, আমি গত কদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখনই যাচ্ছি, আমি দেখছি সাধারণ মানুষ, একেবারেই সাধারণ মানুষ, যারা কোনো রাজনৈতিক দল করেন না, কোনো দল ক্ষমতায় আসলে তারা মন্ত্রী, এমপিও কখনোই হবেন না, তারা কেউ সিএনজি চালক, কেউ বাসের ড্রাইভার, কেউ সবজি বিক্রেতা, কেউ একেবারেই কোনো সাধারণ কর্মকর্তা কোনো অফিসের, তাদের কেউ বলছেন যে গ্যাস নাই, বাড়িতে চুলা জ্বলছে না, রাস্তায় বেরোলে সিএনজি চলছে না, ইলেকট্রিসিটি নাই। তারা বলছে যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে বিকজ গ্যাস সরবরাহ নাই, বাজারে জিনিসপত্রের দাম 400 টাকা কেজি কাঁচামরিচ। আচ্ছা, কাঁচামরিচ ছাড়াই না হয় রাঁধলাম, একটা লাউ কিনতে যাবেন 120 টাকা সর্বনিম্ন। আমি যেটা দিয়ে বাজার করি সেটা বলছি আপনাকে, 100 টাকার নিচে কোনো সবজি নাই, কোনো সবজি নাই, মাছ মাংস বাদ দিলাম। সো এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে মানুষের যখন নাভিশ্বাস অবস্থা, তখন আপনি বলেন আমি আসলে কার সাথে কার তুলনা করব। এবং আমরা যখন একটা কথা বলি, তখন তো মানুষ খুব চেষ্টা করে মানে ভুল ধরবার, যে উনি কি ওই দলের পক্ষ হয়ে বলছেন, বা উনি কি অন্য কোনো দলের লেজুর বৃত্তি করছেন। সাধারণ মানুষের কথা শোনেন, হ্যাঁ, কারণ আমরা রাজনীতিবিদ, আমরা আমাদের সুবিধা মতো কথা হয়তো অনেক সময় অনেকে বলে, কিন্তু সাধারণ মানুষের যদি আপনি দেখেন, তারা বলবে যে আমরা 5ই আগস্ট কি করলাম যে আজকে আমাদেরকে এরকম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। বাড়িতে গেলে রান্না নাই, কারণ গ্যাস নাই। সিলিন্ডার কিনতে গেলে 1500 টাকার সিলিন্ডার বা 1800 টাকার সিলিন্ডার 2000 টাকার নিচে আপনি পাবেন না, 2200 টাকার নিচে আপনি পাবেন না। কর্মী ছাঁটাই হচ্ছে ফ্যাক্টরিগুলোতে, কারণ তারা উৎপাদন করতে পারছে না, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, তারা কিভাবে উৎপাদন করবে। সো এই যে চতুর্মুখী একটা চাপে মানুষ পড়েছে, সাধারণ মানুষ পড়েছে, তাদের আওয়াজটাও যে কেউ শুনতে পাচ্ছে বলে মনে হয় না। ধরুন, গত কয়েকদিন ধরে ভুতুরে বিল,
ইলেকট্রিসিটির ভুতুরে বিল নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। যারা হয়তো 5,000 টাকা বিল দিত তাদের 15,000 টাকা বিল আসে। এখন আমি নিউজ দেখলাম ডিপিডিসি বলেছে যদি কেউ এরকম কোনো কথা ছড়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মানে মানুষ এখন কথা ভুতুরে বিল এসছে এই কথাটাও বলতে পারবে না, বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাহলে আসলে ফ্যাসিবাদ, স্বৈরাচার যে শব্দগুলো আমরা ব্যবহার করছি সেই শব্দগুলো ব্যবহারের আবারও প্রয়োজন পড়তে পারে কিনা সেটা আপনার কাছে প্রশ্ন রাখবো। কিন্তু যে কথা আপনি বলছিলেন যে সরকারের ব্যাপারে কি ভাবছে মানুষ, এই কথা দিয়ে আপনি শুরু করেছেন আজকের আয়োজন, একটু কি বলবেন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়, অনেককেই আমরা বলতে দেখি যে এই সরকার এই যাবৎকালীন সবচেয়ে মানবিক সরকার, এবং এই সরকারের যেই সাধারণ চলাফেরা বা তার মানুষের সাথে এঙ্গেজ হওয়ার যেই ব্যাপারটা, এটা সাধারণ মানুষ পছন্দ করছে, এটা দলের পক্ষ থেকেও বলা হয়। আপনি কি বলবেন যে এই মানবিক সরকার কি তাহলে সাধারণ মানুষের কথা ভাবছে না? দেখুন, পৃথিবীর বড় বড় দেশে যেখানে সিস্টেম কাজ করে সেখানে আপনার অনেক কিছু দেখতে ভাল লাগবে। ধরুন ব্রিটেনের প্রাইম মিনিস্টার যখন তার ওয়াইফকে নিয়ে বৃষ্টিতে ছাতা ক্যারি করবেন, আপনার দেখতে ভালো লাগবে, কারণ আপনার বাড়ির চুলা জ্বলছে, আপনার ইলেকট্রিসিটি কাজ করছে, আপনার বিল যেগুলো দেওয়ার ঠিক মতো আপনি পাচ্ছেন। বাজারে গেলে অদ্ভুত 116%, সিপিডি বলছিল যে 116% মূল্য বেড়েছে খাদ্যদ্রব্যের। হ্যাঁ, সো এরকম উদ্ভট মূল্যস্ফীতি আপনার মুখোমুখি হতে হবে না। এবং খুব অদ্ভুত ব্যাপার যে বাংলাদেশের ন্যূনতম যে নাগরিক সুবিধাগুলো তার কোনোটাই আমরা পাই না। বর্ষাকাল আসলে প্রতিটা রাস্তা মোটামুটি পানির নিচে চলে যায়। তো যখন এইরকম জীবনে যখন আমাদের চলতে হয় তখন না এই দৃশ্যগুলো আমাদের কাটা ঘায়ে নুনের ছিটার মতো মনে হয়। এবং আমাদের একটা দীর্ঘদিনের সংস্কৃতি হচ্ছে যে প্রধানমন্ত্রী যিনি হন তিনি ঈশ্বর, আর বাকি সবাই দুষ্ট। তো ঈশ্বর খুব চেষ্টা করেন দুষ্টদের ঠিক করার, কিন্তু তিনি পারেন না। কিন্তু আমরা ভুলে যাই যে প্রধানমন্ত্রী শুধু মন্ত্রিপরিষদ না, স্বায়ত্তশাসিত সংস্থাগুলোরও প্রধান কে হবেন, কোন বিশ্ববিদ্যালয়ে গিয়ে কে ভিসি হবে, কে প্রক্টর হবে, এগুলো পর্যন্ত বাংলাদেশের সংস্কৃতিতে নাম্বার 1-এর কাছ থেকে আসে। যে কারণে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যের কথা সবসময় বলি। সো আমরা যখন অন্য দপ্তরগুলোর ফেইলিয়ারগুলো হাইলাইট করতে থাকি তখন আমরা একই সঙ্গে একটা অদ্ভুত স্ববিরোধী কথাও বলতে থাকি। না, প্রধানমন্ত্রী তো ভালো, উনি তো সাদাসিধে জীবনযাপন করেন। ধরুন প্রধানমন্ত্রী 200 টাকার একটা শার্ট পরলেন, তাতে কি আপনার ঘরের গ্যাসের ফ্যাসিলিটিটা নিশ্চিত হবে? প্রধানমন্ত্রী বাজেট সেশনের পরে, যেদিন বাজেট শেষ হয়, বাজেট পাশে সেই রাতে 350 জন এমপির একটা ডিনার থাকে, সেটা উনি কস্ট কার্টেল করার জন্য বন্ধ করে দিলেন। ওই ডিনারে আপনার পার প্লেট 2,500 টাকা করে ধরলেও তো 5 লাখ 6 লাখ টাকার বেশি খরচ হয় না। তো এই 6 লাখ টাকা বাঁচানোর জন্য আপনি রাষ্ট্রের কি উপকারটা করতে পারছেন ওটা দিয়ে? সো মানুষ না অত বোকা না। মানে আপনি আপনার পার্সোনাল ইমেজ বিল্ডিংয়ের জন্য অনেক কিছু বলতে পারেন, করতে পারেন, দেখাতে পারেন, কিন্তু মানুষ সেটাতে আর মানে কনভিন্সড হয়ে যায় বলে, বা এইভাবে আপনি একটা মানে জাতিকে দীর্ঘ সময় কনভিন্সড করে অন্ধকারে রাখতে পারবেন বলে আমার মনে হয় না।